মুকেশজি, মুকেশজি, সর্বনাশ হয়ে গেছে। আমার খামারের কয়েকটা মুরগি কেমন যেন ঝিমুচ্ছে, গায়ে গুটি গুটি কি সব বেরিয়েছে। আজকে সকালেও দুটো মরে পড়েছিল, আমি সকাল থেকে দেখছি। আরো কয়েকটার অবস্থা ভালো না। মরেছে তো মরেছে, তাতে এত চিন্তা করবার কি আছে? দুটো মুরগি তো মরতেই পারে। তুই তো আর গরিব নোস রতন, আর দুটো মুরগি মরেছে বলে তুই গরিব হয়েও যাবি না। তাহলে এত ভয় পাচ্ছিস কেন? না না, আপনি বুঝছেন না, এটা সাধারণ মরা নয়, এ হলো মরক। আমি এই ব্যবসায় 25 বছর আছি, আমি চিনি এই রোগ। একবার ধরলে গা উজাড় হয়ে যাবে। আর সব থেকে বড় সমস্যা মুরগির চামড়ার রোগটা চামড়া থেকেই ছড়াচ্ছে। আমি নিজেই দেখেছি চামড়ার নিচে কেমন নীলচে রক্ত জমাট বেঁধে আছে। চামড়া থেকে? তার মানে তোকে চামড়া ফেলে দিয়ে মাংস বেচতে হবে, তাতে তো ওজন অনেক কমে যাবে। লাভের গুড় তো পিঁপড়েতে খেয়ে নেবে। তোর তো 7-8 হাজার টাকার ক্ষতি হয়ে যাবে এক সপ্তাহে। সেই কথাই তো বলতে এসেছি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আপনি একটু সঙ্গ দেন, তাহলে এই লোকসানের দিনেও আমরা একসাথে হাজার হাজার টাকা কামাতে পারি। আপনাকে আপনার ভাগটা ঠিক পৌঁছে দেব। আমি কোনো দিন আপনার সাথে বেইমানি করিনি, সেটা আপনি জানেন নিশ্চয়ই। কি বুদ্ধি খুলে বল। তোর মাথায় তো শয়তানি বুদ্ধি ভালোই খেলে জানি। সে তোর ছোট থেকে দেখছি তুই বড় চালাক। আমরা প্রচার করব চামড়া সমেত মুরগি খেলে নাকি শরীর ভালো থাকে। হাজার রোগের মহা ঔষধ এই জিনিস। আর এই মরকের কথাটা আমরা চেপে যাব। মানুষ যখন জানবে মোড়ল নিজে বলেছে, তখন সবাই বিশ্বাস করবে। আমাদের ব্যবসাও চলবে আর ওজনও কমবে না। একদিকে মুরগির রোগের খবর চাপা থাকবে, অন্যদিকে আমাদের পকেটও ভারী হবে। হ্যাঁ, বুদ্ধিটা ভালো, কিন্তু মানুষ যদি জেনে যায় তখন তো আমাদের মুখে চুনকালি পড়বে। জানবি কি করে? আপনি মোড়ল, আপনার কথা কে অবিশ্বাস করবে? আর কেউ যদি প্রশ্ন করে, আমরা বলবো এটা পুরনো দিনের টোটকা। হ্যাঁ, বাপ দাদারা এভাবেই খেতেন। এখনকার মানুষ কেউ কিচ্ছু জানে না। ঠিক আছে, কালকে সকালেই পঞ্চায়েত ডাক। তাহলে আমি যা বলবার বলে দেব, তুই শুধু টাকার ব্যবস্থা করে রাখিস। শাসন, কথাটা একদম গোপন থাকবে, কিন্তু তোর বউকেও বলবি না। সেটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, আমার মুখ থেকে একটা কথাও বেরোবে না। শুনলি তোরা মোরলজি কি বলছেন? কালকেই তো আমার ছেলেটার পেট খারাপ করেছিল রতন কসাইয়ের মুরগি খেয়ে। সারা রাত কাতরালো, ঘুমোতেই পারলো না। আর আজ উনি বলছেন মুরগির চামড়া নাকি উপকারী। এটা কেমন কথা হলো? সুরেশদা, আমারও ব্যাপারটা ঠিক লাগছে না। কদিন ধরেই দেখছি রতনের দোকানের মুরগিগুলো কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। চোখগুলো কেমন ঢুলু ঢুলু, পালকগুলো উস্কো খুস্কো। কই আগে তো এমন ছিল না। আর মোড়লজি হঠাৎ করে চামড়ার গুণ গাইতে শুরু করলেন কেন? সর্ষের মধ্যেই নিশ্চয়ই ভূত আছে। এত বছর তো কোনোদিন এমন কথা বলেননি। আরে ছাড় তো, মোরলজি যখন বলছেন তখন নিশ্চয়ই ভালোই হবে। উনি আমাদের গ্রামের মাথা, আমাদের খারাপ চাইবেন কেন? হয়তো আমরাই ভুল ভাবছি। উনি তো এত বড় মানুষ, কত কিছু জানেন। মাথা হলেই কি সব ঠিক হয়? রতন কসাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখেছো? কেমন একটা লোভ আর ভয় মিশে আছে। গতকালও দেখলাম ওর দোকানে একটা মুরগি প্রায় মরা অবস্থায় পড়েছিল, সেটাও বেঁচে দিয়েছে। আর মুকেশজির কথাগুলো কেমন যেন ওর শেখানো কথা বলে মনে হচ্ছে। তুই বড় বেশি ভাবিস আশা। যা সবাই খায় আমরাও তাই খাবো। চল আজকেও 1 কেজি নিয়ে যাই। তোর বৌদি আবার চামড়া দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসে। কাল থেকে বলছে ভালো করে কষিয়ে রান্না করবে। তুমি যাও সুরেশদা, আমার মনটা কেন জানি না খচখচ করছে। আমি আজ বাড়ি গিয়ে আমার নিজের পোষা মুরগিগুলোকেই একবার ভালো করে দেখতে হবে। তোমার ছেলের শরীর খারাপ হওয়াটা আমার ঠিক মাথা থেকে যাচ্ছে না। হ্যাঁ, দেখ বোন, তোর ইচ্ছে। তবে আমার মনে হয় তুই এমনি এমনি চিন্তা করছিস। যাই, আমি রতনের দোকানে যাই। যাও, কিন্তু সাবধানে থেকো। কিরে আশা, একা একা উঠোনে বসে কি এত ভাবছিস? আর তোর মুরগিগুলো ফেলে দিচ্ছিস কেন? এত ভালো জিনিস ফেলে দেয় কেউ? তার উপর আমরা গরিব মানুষ, এমনিতেই খেতে পাই না। গীতা দিদি, তুমি একটু দেখবে, এই চামড়ার ভেতর দিকটা কেমন নীলচে হয়ে গেছে, আর ছোট ছোট রক্তের দাগ। আমার বাড়ির দুটো মুরগি আজ সকাল থেকে ঝিমোচ্ছিল, খাচ্ছিল না। তাই একটাকে কেটে দেখলাম, অবস্থা ভালো না দিদি। ও মা, এ তো দেখতেই কেমন লাগছে। রতনের দোকানের মুরগিগুলো তো এমন দেখিনি। যদিও আজকাল ওর দোকানের মাল খেয়ে সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। আমার পেটেও কাল থেকে কেমন যেন করছে। ঠিক এই কারণেই তো আমি আরো চিন্তায় আছি গো দিদি।
আমার মনে হচ্ছে রতন কসাই আর মুকেশজি জেনে শুনে আমাদের বিষ খাওয়াচ্ছে। এই চামড়াতে আসল রোগটা লুকিয়ে আছে। ওরা দুজনে মিলে আমাদের সাথে প্রতারণা করছে। কিন্তু কি করবি তুই? মোড়ল আর কসাইয়ের বিরুদ্ধে কথা বলবার সাহস কার আছে বলতো গ্রামে? তার চেয়ে বরং চুপ করে থাক। নিজের বাড়ির মুরগিগুলোকে সাবধানে রাখ। ওদের সাথে লাগতে গেলে বিপদে পড়বি। চুপ করে থাকবো? গ্রামের লোকগুলো মরে যাবে আর আমি চুপ করে দেখবো? তা আমি পারবো না দিদি। আমি ঠিক করেছি, আমি আমার বাড়ির সুস্থ মুরগিগুলোর চামড়া ছাড়িয়ে ঝোল রান্না করব। তারপর সেটা সবাইকে খাইয়ে বোঝাবো আসল স্বাদ আর স্বাস্থ্য দুটোই চামড়া ছাড়া মুরগিতেই আছে। মানুষকে সত্যিটা জানতে হবে। তোর কথা শুনে আমার ভয় করছে আশা। ওরা কিন্তু খুব সাংঘাতিক লোক। রতনের হাতে কত লোক মার খেয়েছে জানিস? আর মুকেশজির আগের কথা তো সবাই জানে। ওরা মানুষ পর্যন্ত খুন করতে পারে। ভয় তো আছেই দিদি, কিন্তু ভয় ভয় থাকলেই তো কিছুই হবে না। কাউকে না কাউকে তো শুরু করতেই হবে প্রতিবাদ। তোর যা ভালো মনে হয় কর, কিন্তু সাবধানে থাকিস আশা। ওরা কিন্তু খুব সাংঘাতিক লোক। আমি তোর জন্য চিন্তায় থাকবো। কি রে আশা, তুই আবার কবে থেকে দোকানদারি শুরু করলি? আর তুই যা জিনিস বিক্রি করছিস, রতন দেখলে কিন্তু আস্ত রাখবে না। ও তো তোকে জ্যান্ত গিলে ফেলবে। রতন কসাইয়ের জন্য তো আর গ্রামের লোকগুলোকে মরতে দিতে পারবো না আমি। সুরেশদা, তুমি এক বাটি খেয়ে দেখো, যদি ভালো না লাগে পয়সা ফেরত দেব। আমি নিজের হাতে রান্না করেছি। তোর এত আত্মবিশ্বাস যখন, তখন তো খেতেই হয়। দে দেখি এক বাটি খাই, দেখি চামড়া ছাড়া মুরগির ঝোলে কেমন স্বাদ হয়। আমার ছেলেটা তো এখনো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কাল রাত থেকে না জ্বর আসছে। এই নাও, আস্তে আস্তে খাও। আরে, এ তো দারুণ খেতে হয়েছে। রতনের দোকান থেকে কেনা জিনিসের ঝোলের চেয়ে অনেক ভালো। সত্যি বলছি আশা, মন ভরে গেল। এত সুস্বাদু ঝোল আমি অনেক দিন খাইনি। আর এটা খেলে তোমার ছেলের শরীর খারাপও করবে না। ঠিক বলেছিস। আমাকে এক বাটি ঝোল আর মাংস দিয়ে দেখি। আজ বাড়িতে এটাই খাওয়া হবে। ছেলেকেও একটু খাওয়াবো, দেখি শরীরটা একটু ভালো হয় কিনা। নিশ্চয়ই। আর তুমি অন্যদেরও বলো এখানে এসে চেখে দেখতে। আর শোন, কাল থেকে তোর জন্য খদ্দের আমি নিয়ে আসবো। সবাইকে বলবো তোর এই নতুন দোকানের কথা। এত ভালো জিনিসটা গ্রামের সবার খাওয়া উচিত। আমি নিজে ঘরে ঘরে গিয়ে বলবো। এ কি হচ্ছে এখানে? আমার এত বড় কাঁচা মাংসের দোকান থাকতে সবাই এখানে ভিড় জমেছিস কেন? হ্যাঁ, এই ছুরি, এই তুই কি জাদু করছিস সবাইকে? কি মন্ত্র টন্ত্র করছিস? হ্যাঁ, আমি কোনো জাদু করিনি রতন কাকা। আমি শুধু মানুষকে সত্যিটা বলছি। চামড়া ছাড়া মুরগির মাংস যে বেশি স্বাস্থ্যকর আর সুস্বাদু সেটাই প্রমাণ করছি। মানুষ নিজেই বুঝতে পারছে কোনটা ভালো জিনিস। ও তাই নাকি? তুই ডাক্তার হয়ে গেছিস? ডাক্তার না, আমি বুঝতে পেরে গেছি। আপনি জেনে শুনে সবাইকে বিষ খাওয়াচ্ছেন। এটা মহাপাপ। সুরেশ দাদার ছেলে এখনো বিছানায় পড়ে আছে, সাথে আরো অনেকে। এটা কি আপনি জানেন না? চুপ কর, একদম চুপ কর বলছি। ফের যদি তোকে এই বাজারে দেখেছি তাহলে তোর একদিন কি আমার একদিন হবে। তোর এই দোকান আমি চালিয়ে দেব। মোড়ল বাবু আমার সাথে আছে, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। তুই কে আমার বিরুদ্ধে দাঁড়াতে আসিস? আপনি যা করার করে নেবেন, কিন্তু আমি আমার কাজ বন্ধ করব না। আজ না হোক কাল গ্রামের লোক ঠিকই বুঝবে। আপনার মুখোশ একদিন খুলে যাবেই। ঠিক আছে, আমিও দেখব তুই কি করতে পারিস আর আমি কি করতে পারি। কি হয়েছে? এত রাতে আবার কিসের জন্য এসেছিস? তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন রে? কি হয়েছে বলতো? মুকেশজি, সব শেষ হয়ে গেল। ওই আশা নামের ছুরিটা আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। ও চামড়া ছাড়া মুরগি বেচতে শুরু করেছে, আর গ্রামের লোক সব ওর দোকানে ভিড় জমাচ্ছে। আমার বিক্রি আজকে অর্ধেক হয়ে গেছে। আজকে সকাল থেকে মাত্র 2 জন খদ্দের এসছে। একটা বাচ্চা মেয়ে এত কিছু করে ফেললো, আর তুই বসে বসে দেখলি? তোকে না বলেছিলাম সব সামলে নিতে? তুই তো বড় বড় কথা বলতিস, এখন কাজের বেলায় কি হচ্ছে তোরা? আমি কি করব? ওকে ভয় দেখিয়েছি, ধমকেছি, কিন্তু ও শোনবার মেয়েই নয়। উল্টে আমাকেই সবার সামনে চোর সাব্যস্ত করে দিল। বলছে আমি নাকি জেনে শুনে এরকম শয়তানি করেছি আপনার সাথে মিলে। সবার সামনে এত বড় বেজ্জতি হতে আমি কখনো দেখিনি, সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি। কি বললি? আমার নামে এরকম কথা বলেছে? সেই জন্যই তো আপনার কাছে ছুটে এলাম। ওকে থামাতেই হবে, ও থাকলে আমাদের চলবে না। আপনি শুধু হুকুম দিন, বাকিটা আমি দেখে নেব। আমার কাছে লোক আছে, কাজ হয়ে যাবে। সাপের ফনা তোলবার আগেই তাকে শেষ করে দিতে হয়। ওর সব শেষ করে দে।
বুঝেছি মুকেশজি, আপনি ঠিকই বলেছেন। আজকে রাতেই ওর সব অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব। এমন শিক্ষা দেব যাতে আর কোনো দিন ও মাথা তুলে দাঁড়াতে না পারে। কালকে সকালে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। শুধু দেখিস কেউ যেন জানতে না পারে, সাবধানে করিস। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সব বুঝে নেব ভালো করে। আশা, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? তোর কোনো আঘাত লাগেনি তো? কি করে হলো এসব? কে করলো এটা? আমি ঠিক আছে সুরেশদা। কাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিল। কোনো মতে জানলা ভেঙে বেরিয়েছি, কিন্তু আমার সব শেষ হয়ে গেল গো। আমি জানি এটা কার কাজ। ওই শয়তান রতন কষাই ছাড়া আর কেউ এটা করতে পারে না। কাল বাজারে তোকেই তো ও হুমকি দিচ্ছিল। ওর এত বড় সাহস! হ্যাঁ, ওকে আমি ছাড়বো না। শুধু ও একা নয় গো সুরেশদা, এর পেছনে মুকেশজিরও হাত আছে। ক্ষমতা আর টাকার জোরে ওরা যা খুশি তাই করতে পারে। আমি একা একটা মেয়ে, কি করতে পারবো ওদের বিরুদ্ধে? আমার সব স্বপ্ন আজই ছাই হয়ে গেল। আমার আর কিছুই রইল না। না আশা, তুই একা নোস। আমি আছি তোর সাথে। আজ থেকে তোর লড়াইটা আমারও লড়াই। আমি গ্রামের প্রত্যেকটা ঘরে যাব, সবাইকে বলবো এই অন্যায়ের কথা। দেখে সত্যিটা কতদিন চাপা থাকে। কিন্তু কে বিশ্বাস করবে আমাদের কথা? সবাই তো মোড়লকেই ঠিক বলে মানে। ওর কথাই তো সবার কাছে শেষ কথা। তুই নিজের উপর থেকে ভরসা হারাস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন চল আমার সাথে, আমার বাড়ি চল। মুকেশজি, সর্বনাশ হয়ে যাচ্ছে। গ্রামের ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কাল রাতে হারুপাড়ের ছোট ছেলেটা মারা গেছে। সারা রাত বমি আর পায়খানা করে শেষ হয়ে গেল। চোখের সামনে ওইটুকু ছেলেটা। ডাক্তার বলছিল খাবারে বিষক্রিয়া হয়েছে। মাত্র 5 বছরের ছেলে ছিল বাবু। খবর পেয়েছি। ওপরওয়ালার ইচ্ছা কে আটকাতে পারে? মরক লাগলে ওরকম 2-1 তো যাবেই। এতে এত হইচই করবার কি আছে? মানুষ তো মরবেই। আর চাষার ঘরের 1-2 ছেলে মরলে আমার কাছ থেকে 10-20 টাকা নিয়ে গিয়ে দিবি। ওদের জীবনের দাম ওর থেকে বেশি কিছু নয়। এমনিতেই তো বেঁচে থাকলে আমার পা চেটে বাঁচতে হতো। যা এখন যা। কি বলছেন আপনি এইসব কথা? তার মানে উপরওয়ালার ইচ্ছা নাকি আপনাদের ইচ্ছা? গ্রামের সবাই বলছে রতনের দোকানের জিনিস খাবার পর থেকেই এই অবস্থা হয়েছে। আশার বাড়িটা কে পুড়িয়েছে সেটাও সবাই কানাঘুষো করছে। আপনি কিছু জানেন না বলতে চান? সুরেশ, তুই আমার মুখের উপর কথা বলছিস। বেশি বাড়াবাড়ি করিস না। কার বাড়ি পুড়েছে, কে মরেছে সেটা পঞ্চায়েত দেখবে, আমি না। তুই নিজের চরকায় তেল দে। তোকে এত কথা বলতে কে বলেছে? চরকায় তেলই তো দিচ্ছি মুকেশজি। সময় আছে, আপনি এখনো সত্যিটা স্বীকার করুন আর রতন কষাইকে আটকান, নইলে এই আগুন পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে। আর সেই আগুন আপনাকেও বাঁচতে দেবে না। যা অনেক জ্ঞান দিয়েছিস, এখন যা এখান থেকে। রতন কোনো অন্যায় করেনি। আর ওই আশার মতো সামান্য একটা মেয়ের জন্য এত দরদ কিসের তোর? ভাগ এখান থেকে, ভাগ। আজ যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এর জন্য একদিন আপনাকে চরম মূল্য দিতে হবে। তোর এই অবস্থা দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে বোন। নিজের বাড়ি ঘর হারিয়ে এখন পরের বাড়িতে রান্না করছিস। কাল রাতে তোর কি হতো ভাবলেই আমার গা শিউরে ওঠে। এটা পরের বাড়ি নয় দিদি, এটা আমার আরেকটা ঘর। তোমরা আশ্রয় না দিলে আমি তো পথেই মরতাম পড়ে। আর আমি রান্না করছি নিজের জন্য নয়, গ্রামের মানুষের জন্য। ওরা আমার আপন লোক, ঠিক তোমাদের মতোই। কি করবি তুই এগুলো দিয়ে? এখন তো ভয় কেউ বাইরের খাবারের নাম মুখেও আনছে না, সবাই ভয় পাচ্ছে। দিদি, আমি এই ঝোল নিয়ে প্রত্যেক অসুস্থ মানুষের বাড়ি যাব, বিনা পয়সায় ওদের খাওয়াবো। ওদের চোখ খুলে দিতে হবে। কিন্তু তোর কথা কে শুনবে? মানুষ তো ভয়ে ভয়ে আছে। মানুষ যখন দেখবে আমার এই ঝোল খেয়ে তার সন্তান সুস্থ হয়ে উঠছে, তখন তাদের বিশ্বাস জন্মাবে, তাই না দিদি? একজন বিশ্বাস করলে আরো 10 জন করবে। ঠিক আছে, যা, আমি তোর সাথে আছি। যা লাগে আমাকে বলিস, আমিও তোর সাথে যাব। ধন্যবাদ দিদি, তোমরা না থাকলে কোনোদিন আমি এত বড় সাহস পেতাম না আবার ঘুরে দাঁড়ানোর। কি চাই? তোরাও কি ছুরির মতো উল্টোপাল্টা জিনিস নিতে এসেছিস? আমার তো কোনো সব হয় না, অন্য কোথাও যা, চল। না রতন কাকা,
আমরা কিছু প্রশ্ন করতে এসেছি। আমার কাকা, পাশের বাড়ির হরি, সবাই তোমার দোকানের মাল খেয়ে হাসপাতালে। হারুর ছেলেটা তো মরেই গেল। তোমার কি একটুও লজ্জা করছে না? একটা ছোট্ট শিশু মারা গেল, তারপরেও। আমি কি করব? মরক লেগেছে, আমি কি করতে পারি? আমি তোদের জোর করে কিছু খাওয়াচ্ছি না, তোরা নিজেরাই এসে কিনে নিয়ে যাচ্ছিস। মরক লাগেনি, তুমি মরক লাগিয়েছ। তুমি আর মোড়ল মিলে এই গ্রামটাকে শ্মশান বানাতে চলেছ। টাকার জন্য এত নিচে নামতে পারলে? ছি! ছোট ছোট শিশুদের জীবন নিয়ে খেলছো টাকার লোভে। শয়তান কসাই, আমাদের টাকা আমাদের জীবন ফেরত দে শালা। দেখ, গোলমাল করিস না বলছি। মোড়লজিকে ডাকবো কিন্তু, উনি এলে তোদের সব কটাকে জেলে পুরে ঠান্ডা করে দেবে। তোদের এত সাহস! ডাকো তোমার মোড়লজিকে। আজ হয় এর শেষ, না হয় আমাদের শেষ দেখে তবে ছাড়বো। আমরা আমাদের ছেলে মেয়েদের তোমাদের লোভের কারণে মরতে দেব না। চলো সবাই, ওকে ধরো। কি হয়েছে? তোদের এত সাহস কি করে হলো? আমার বাড়ি ঘেরাও করেছিস। আমি পুলিশে খবর দেব, তোদের সবাইকে জেলে ভরে মার খাওয়াবো। পুলিশ তো আসবেই মোড়লজি, তবে আমাদের নয়, তোমাকে ধরতে। তার আগে আমাদের কথার জবাব দাও একটা। তুমি শয়তান জেনে শুনে রতনকে কসাইকে রোগওয়ালা মুরগি বেচতে দিয়েছো কেন? কত টাকা খেয়েছো তার বদলে? সত্যি কথা বলো। বাজে কথা বলবি না সুরেশ, আমি কোনো টাকা খাইনি। আমি তোদের ভালোর জন্যই বলেছিলাম। আমি এই গ্রামের মোড়ল, তোদের ভালো ছাড়া আমি আর কি চাইবো? ভালো? তোমার ভালোর জন্য আজ গ্রামটা উজাড় হতে বসেছে। আশার ঘর পুড়িয়ে দিয়েছো, কারণ ও সত্যিটা সামনে এনেছিল। আর কত মিথ্যে বলবে? হ্যাঁ, হারুর ছেলেটা মরে গেছে। আমি কিচ্ছু জানি না। যা করেছে সব রতন করেছে। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, আমি নির্দোষ। বাহ, কি সুন্দর কথা! এতদিন ওর সাথে বসে টাকার ভাগ নিয়েছো, আর আজ বিপদ দেখে ওকে চিনতেই পারছো না? তোমার মতো মোড়ল আমাদের দরকার নেই। এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও, নইলে ভালো হবে না। আমি কোথাও যাব না। তোরা আমার কি করতে পারিস দেখি। আমি মুকেশ, এই গ্রামের মোড়ল। এই লোকটা ভালো কথা শুনবে না, একে শাস্তি দিতেই হবে। চলো সবাই। মার বেটাকে, মার শালাকে, মার। মার মার মার, দেখি মার। কি ব্যাপার, আজকেও কি সব মাংস শেষ হয়ে গেল নাকি? আমার জন্য একটু রেখেছিস তো, নাকি আবার খালি হাতে ফিরতে হবে? আরে সুরেশ ভাই, এসো এসো। তোমার জন্য রাখবো না তা কি হয়? তুমি তো আমার প্রথম খদ্দের। সেই প্রথম দিনের কথা মনে আছে তো? বসো, গরম গরম ঝোল দিচ্ছি। আজ বিশেষ রান্না করেছি। সত্যি ভাবা যায় না, 1 বছর আগে এই গ্রামটা কেমন ছিল আর আজ কেমন। মুকেশজিকে গ্রাম থেকে তাড়ানোর পর আর কোনো সমস্যা হয়নি। সবাই এখন তোর এই চামড়া ছাড়া ঝোলের ভক্ত হয়ে গেছে। পাশের গ্রাম থেকেও লোক আসছে। তোর নাম বড় শহর পর্যন্ত ছড়িয়ে গেছে। সবই তোমাদের জন্য হয়েছে সুরেশদা। তোমরা পাশে না দাঁড়ালে আমি তো সেই বাড়ি পোড়ানোর পরেই মরে পড়ে থাকতাম। তোমরা আমাকে উঠে দাঁড় করিয়েছ। তোমরা আর এই গ্রামের মানুষরা আমার পাশে না থাকলে কোনোদিন আমি ঘুরে দাঁড়াতে পারতাম না। আরে না, আসল সাহস তো তুই দেখিয়েছিলি। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস, শিখিয়েছিস অন্যায়ের সাথে আপোষ করতে নেই। যাই হোক, পঞ্চায়েত থেকে তোর দোকানের জন্য যে টাকাটা দিয়েছে, তার জন্য তুই দোকানটা আরো বড় করতে পারবি। আর এই সুযোগে পাশের জায়গাটা কিনে নে, বুঝলি? নিশ্চয়ই করবো সুরেশ দাদা। তোমরা পাশে আছো বলেই তো আবার নতুন করে সাহস পেয়েছি। এটাই হচ্ছে আসল কথা। যে কোনো বিপদ হলে এইভাবেই সবাইকে পাশে এসে একসাথে দাঁড়াতে হয়, না হলে সবার একসাথে ক্ষতি হয়। কেউ কাউকে আটকাতে পারে না।